আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি একটি ভয়ঙ্কর হরর গল্প। এই ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবে ঘটেছিল রাকিব নামের একজন যুবকের সাথে। রাকিব আজ আমাদের সাথে উপস্থিত আছে। চলুন আজ তার মুখ থেকেই শুনে নিই তার জীবনের সেই রহস্যময় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। মিস্টার রাকিব, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। আমার নাম রাকিব। প্রথমেই একটা কথা বলে রাখি, আমি আমাদের লোকেশন এবং কিছু ব্যক্তিগত তথ্য পুরোপুরি প্রকাশ করছি না, কিছু ব্যক্তিগত কারণের জন্য। প্রায় 5 বছর আগে আমি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে আসি। গ্রামেই আমি আমার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি শেষ করি। এরপর সিদ্ধান্ত নিই ঢাকায় এসে বিবিএ পড়াশোনা করব। গ্রামের পরিবেশ আর শহরের জীবন একেবারেই আলাদা, তাই প্রথম দিকে আমার অনেক কষ্ট হয়েছিল শহরের জীবনের সাথে মানিয়ে নিতে। ঢাকায় এসে আমি একটি কলেজে বিবিএ প্রোগ্রামে ভর্তি হই। থাকার জন্য খুঁজতে খুঁজতে একটি ব্যাচেলর বাসায় উঠি। সেখানে আমি আর কয়েকজন ছাত্র মিলে থাকতাম। বাসাটা খুব একটা খারাপ ছিল না, বরং বেশ ভালোই ছিল। পরিবেশও মোটামুটি শান্ত ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, খরচ। ঢাকার মতো শহরে থাকা মানেই অনেক খরচ। সেই ব্যাচেলর বাসাটার ভাড়াও ছিল অনেক বেশি। টিউশন করে আর পরিবার থেকে কিছু টাকা এনে কষ্ট করে 2 বছর সেখানে ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হতে লাগলো এভাবে আর বেশি দিন চলবে না। তাই আমি নতুন একটা বাসা খোঁজা শুরু করলাম, যেটা একটু কম ভাড়ার হবে এবং সম্ভব হলে আমার কলেজের কাছাকাছি হবে। কয়েকদিন খোঁজাখুঁজির পর একদিন হঠাৎ করেই আমি একটি বাসার খোঁজ পেলাম। বাসাটি ছিল আমার কলেজ থেকে খুব বেশি দূরে নয়, আর ভাড়াও অবিশ্বাস্য রকম কম। প্রথমে শুনে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমি ঠিক করলাম টিউশনের টাকা হাতে পেলেই সেখানে উঠে যাব। এই সময় আমার রুমমেট সাইফুল বলল, দোস্ত, বাসায় ওঠার আগে একবার গিয়ে দেখে আসি। ঢাকায় অনেক সময় বাসার ভেতরে অনেক সমস্যা থাকে। আমি তখন ভাবলাম কথাটা খারাপ না। এখানে আমি সাইফুল সম্পর্কে একটু বলি। সাইফুল শুধু আমার রুমমেটই না, সে আমার ক্লাসমেটও। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন শহরের জীবন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। বাসে কোথায় উঠতে হয়, কোথায় বাজার করা ভালো, কিভাবে কম খরচে চলতে হয়, এসব অনেক কিছুই সাইফুল আমাকে শিখিয়েছে। এক কথায়, শহরে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল সে। পরের দিন সকালে আমরা দুজন সেই নতুন বাসাটা দেখতে বের হলাম। বাসাটির মেইন গেটে ঢুকতেই আমাদের দুজনের নাকে এক অদ্ভুত গন্ধ এসে লাগলো। গন্ধটা এতটাই অস্বস্তিকর ছিল যে কয়েক সেকেন্ডের জন্য আমরা দুজনই থমকে গেলাম। মনে হচ্ছিল যেন কোথাও কোনো প্রাণী মরে পচে যাচ্ছে। সাইফুল নাক চেপে ধরে বলল, দোস্ত, এটা কেমন গন্ধ? মনে হচ্ছে আশেপাশে কোনো কিছু পচে আছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। মেইন গেটের সামনে একটা কাঠের চেয়ারে একজন লোক বসেছিল। সম্ভবত সে এই বিল্ডিংয়ের দারোয়ান। লোকটাকে দেখে প্রথমেই আমার একটু অদ্ভুত লাগলো। বয়স খুব বেশি না হলেও দেখতে অনেক বেশি বৃদ্ধ লাগছিল। তার হাত আর গলায় কিছু অদ্ভুত ধরনের অলংকার ছিল, লোহার চেইন, কিছু পাথরের মালা আর কিছু অচেনা তাবিজ। দেখে মনে হচ্ছিল যেন কোনো তান্ত্রিক বা সাধক ধরনের মানুষ। আমরা তার কাছে গিয়ে আমাদের পরিচয় দিলাম এবং বললাম আমরা নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটা দেখতে এসেছি। লোকটাকে দেখে প্রথমেই আমার একটু অদ্ভুত লাগলো। বয়স খুব বেশি না হলেও দেখতে অনেক বেশি বৃদ্ধ লাগছিল। তার হাত আর গলায় কিছু অদ্ভুত ধরনের অলংকার ছিল, লোহার চেইন, কিছু পাথরের মালা আর কিছু অচেনা তাবিজ। দেখে মনে হচ্ছিল যেন কোনো তান্ত্রিক বা সাধক ধরনের মানুষ। আমরা তার কাছে গিয়ে আমাদের পরিচয় দিলাম এবং বললাম আমরা নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটা দেখতে এসেছি। সে ধীর গতিতে উঠে দাঁড়ালো এবং আমাদের ভেতরে যেতে ইশারা করল। বিল্ডিংটা ছিল 4 তলা। আমাদের যে বাসাটা দেখানো হবে সেটা ছিল 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি লক্ষ্য করলাম একদম নিচ তলায় একটা ফ্ল্যাট, আর বাকি তলাগুলোতে 2টা করে ফ্ল্যাট। 3 তলায় উঠে আমরা আমাদের ফ্ল্যাটের সামনে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ হঠাৎ পাশের ফ্ল্যাটটার দিকে চলে গেল। দেখলাম সেই ফ্ল্যাটের দরজায় বড় একটা তালা ঝুলছে। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এই ফ্ল্যাটে কেউ থাকে না? দারোয়ান একটু থেমে বলল, না, এটা খালি থাকে। তার কণ্ঠে কেমন যেন অস্বাভাবিক একটা টান ছিল। বাসাটা সত্যিই অনেক সুন্দর ছিল। দেয়ালগুলো খুব পুরনো মনে হচ্ছিল না। মনে হচ্ছিল বিল্ডিংটা 5 থেকে 6 বছরের বেশি পুরনো নয়। ভেতরে ছিল একটি বড় রুম, একটি ছোট কিচেন আর একটি ওয়াশরুম। রুমটা এত বড় ছিল যে আমি ভাবতেই পারছিলাম না এত কম ভাড়ায় এমন বাসা পাওয়া সম্ভব। সাইফুল তখন দারোয়ানকে জিজ্ঞেস করল, মামা, এই বাসার ভাড়া কত? দারোয়ান শান্ত গলায় বলল, 2000 টাকা। এই কথা শুনে আমি আর সাইফুল দুজনেই কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। সাইফুল আমার দিকে তাকালো, তার মুখে স্পষ্ট অবাক আর চিন্তার ছাপ। সে হয়তো ভাবছিল এত কম দামে এত ভালো বাসা হওয়া স্বাভাবিক না। সে আবার দারোয়ানকে জিজ্ঞেস করল, মামা, কোনো সমস্যা আছে নাকি এই বাসায়?
এই প্রশ্ন শুনে দারোয়ানের মুখের ভাবটা এক মুহূর্তের জন্য বদলে গেল। মনে হচ্ছিল যেন সে কোনো কিছু ধরা পড়ে গেছে, কিন্তু পরক্ষণেই সে জোর করে হেসে বলল, না না, সমস্যা কিসের? সব ঠিক আছে। সাইফুল আবার আমাকে বলল, তাহলে ভাড়া এত কম কেন? আমি তখন এসব নিয়ে বেশি ভাবলাম না, কারণ আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, কম খরচে থাকা। আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আবার আমার চোখ পাশের সেই বন্ধ ফ্ল্যাটটার দরজার দিকে গেল। আর ঠিক তখনই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখলাম দরজাটার উপর ছোট ছোট আঁকিবুকি করা আছে। প্রথমে মনে হচ্ছিল কোনো বাচ্চা হয়তো পেন্সিল বা কয়লা দিয়ে আঁকাআঁকি করেছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলে মনে হচ্ছিল যেন এগুলো কোনো অজানা ভাষার লেখা। অদ্ভুত সব চিহ্ন যেগুলো আমি জীবনে কখনো দেখিনি। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এই বাসাটা ভাড়া দেন না কেন? দারোয়ান একটু থেমে বলল, এই ফ্ল্যাটটা বিল্ডিংয়ের মালিক ভাড়া দিতে নিষেধ করেছেন, প্রায় 1 বছর ধরে বন্ধ। এই কথা শুনে সাইফুল আমাকে ধীরে ধীরে বলল, দোস্ত, এখানে কিছু একটা সমস্যা আছে। ভাড়া এত কম আর পাশের বাসা 1 বছর ধরে বন্ধ, এটা কোনোভাবেই স্বাভাবিক না। কিন্তু আমি তখন এসব কথা খুব একটা গুরুত্ব দিলাম না। কম খরচ আর কলেজ কাছাকাছি, এই 2টা কারণেই আমি ঠিক করলাম এখানেই উঠব। এরপর আমি বাসায় গিয়ে আমার পরিবারকে বিষয়টা জানালাম। আমার মা বলল সাইফুলকে সাথে নিয়ে একসাথে থাকতে, কিন্তু সমস্যা হলো সাইফুল একটা পার্ট টাইম জব করত। নতুন বাসাটা তার কাজের জায়গা থেকে অনেক দূরে হয়ে যেত, তাই সে আমার সাথে থাকতে পারল না। সত্যি বলতে, সাইফুল ছাড়া একা থাকতে আমারও খুব একটা ভালো লাগছিল না। তবুও খরচ কমানোর জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম নতুন বাসায় উঠব। আগের বাসায় সব মিলিয়ে প্রায় 7,000 টাকা খরচ হয়ে যেত, আর এই নতুন বাসায় থাকলে 5,000 টাকার মধ্যেই সব হয়ে যাবে। এই হিসাব মাথায় রেখে আমি অবশেষে নতুন বাসায় ওঠার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তখনও আমি জানতাম না এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল হতে যাচ্ছে। অবশেষে টিউশনের টাকা হাতে পেলাম, আর সেই সাথে নতুন বাসায় ওঠার সময়ও হয়ে গেল। কয়েকদিন ধরেই আমি আমার জিনিসপত্র ধীরে ধীরে গুছিয়ে রাখছিলাম। সাইফুলও আমাকে অনেক সাহায্য করছিল। আমরা ঠিক করলাম এই সপ্তাহের বৃহস্পতিবার আমি নতুন বাসায় উঠব, কারণ শুক্রবার সাইফুলের অফিস বন্ধ থাকে। সে বলল, দোস্ত, আমি তোর সাথে একদিন থাকব, সব জিনিস ঠিকঠাক গুছিয়ে দিতে পারবো। তার কথায় আমারও একটু সাহস পেলাম। বৃহস্পতিবার বিকালের দিকে আমরা নতুন বাসায় উঠলাম। আমি আর সাইফুল মিলে ধীরে ধীরে আমার সব জিনিসপত্র গুছাতে লাগলাম। রাত বাড়তে লাগলো। গল্প করতে করতে কখন যে সময় চলে গেল আমরা খেয়ালই করিনি। তখন প্রায় রাত 3টা বাজে। পুরো বিল্ডিংটা নিস্তব্ধ। চারপাশে এমন নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। ঠিক তখনই হঠাৎ সিঁড়িঘরের দিক থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো। মুরগির চিৎকার। এমন চিৎকার যেন কেউ একটা মুরগিকে জোর করে ধরে রেখেছে, আর সেটা প্রাণপণে ছটফট করছে। শব্দটা এত তীব্র আর করুণ ছিল যে আমার বুক ধরফর করে উঠল। আমি আর সাইফুল দুজনেই থেমে গেলাম। সাইফুল আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, শুনছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, মনে হচ্ছে কেউ মুরগি ধরছে। কিন্তু তখন রাত প্রায় 3টা। এই সময় কে মুরগি ধরবে? নীরবতার কারণে শব্দটা আরো ভয়ঙ্কর লাগছিল। পুরো সিঁড়িঘর যেন সেই চিৎকারে কেঁপে উঠছিল। আমি বললাম, আমি দরজা খুলে দেখি কে আছে। কিন্তু সাইফুল সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল। সে একটু ভীত স্বরে বলল, না দোস্ত, দরজা খুলিস না। এই সময় দরজা খোলার দরকার নাই। আসলে সাইফুল একটু বেশি ভীতু ছিল। সে সবসময় সাবধান থাকতে বলতো। শেষ পর্যন্ত আমরা দরজা খুললাম না। কিছুক্ষণ পর সেই শব্দও থেমে গেল। আবার চারপাশে আগের মতো নিস্তব্ধতা নেমে এলো। সেদিন আর ঘুম আসেনি। আমরা দুজনই তাহাজ্জুদ নামাজ পড়লাম, তারপর ফজরের নামাজ পড়ে একটু ঘুমালাম। পরের দিন আমরা সব জিনিস গুছানো শেষ করলাম। বিকেলের দিকে সাইফুল তার বাসায় চলে গেল। যাওয়ার সময় তার মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল। চোখে মুখে কেমন একটা কষ্টের ভাব ছিল। মনে হচ্ছিল সে আমাকে এখানে একা রেখে যেতে চাইছে না। সে যাওয়ার আগে বলল, দোস্ত, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন দিবি। আমি হেসে বললাম, আরও কিছু হবে না। কিন্তু ভেতরে ভেতরে আমারও একটু খারাপ লাগছিল, কারণ এই শহরে সাইফুলের মতো ভালো বন্ধু আমি আর পাইনি। এরপর ধীরে ধীরে আমি একা একা থাকতে শুরু করলাম। শুরুর কয়েকদিন একটু অস্বস্তি লাগলেও পরে আমি নিজেকে মানিয়ে নিতে শুরু করলাম। কলেজ, টিউশন, রান্না এইসব নিয়েই দিন কাটছিল। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। আমি ধীরে ধীরে নতুন বাসার পরিবেশে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম। আগে যখন সাইফুলের সাথে থাকতাম তখন আমরা প্রায় প্রতিদিনই তাহাজ্জুদ আর ফজরের নামাজ পড়তাম। সাইফুল খুবই নামাজি মানুষ ছিল। তার সাথে থাকতে থাকতে আমিও নিয়মিত নামাজ পড়তাম। কিন্তু এই নতুন বাসায় ওঠার পর থেকে একদিনও তাহাজ্জুদ বা ফজরের নামাজ পড়া হয়নি। আমি নিজের ওপর একটু রাগই করলাম। তাই ঠিক করলাম আগামীকাল থেকে আবার নিয়ম করে তাহাজ্জুদ আর ফজরের নামাজ পড়ব। পরের দিন ভোরের আগে ঘুম থেকে উঠলাম।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় প্রায় 4:20। চারপাশ তখনও অন্ধকার, জানালার বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি ধীরে ধীরে উঠে উঁচ করতে গেলাম। ঠিক তখনই আবার সেই শব্দ, মুরগির ভয়ঙ্কর চিৎকার। এইবার শব্দটা আগের চেয়েও বেশি তীব্র লাগছিল। আমার পুরো শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল শরীরের রক্ত যেন জমে গেছে, কারণ এটা প্রথমবার না, ঠিক একই সময়, ঠিক একই ধরনের শব্দ। এখন আমার সত্যিই ভয় লাগতে শুরু করলো। আমি মনে মনে ভাবলাম, একদিন হলে মানা যায়, কিন্তু আবার একই ঘটনা কেন? এরপর হঠাৎ মনে পড়ল, সেদিনের ঘটনার পরে আমি দারোয়ান মামাকে জিজ্ঞেস করেছিলাম এই বিল্ডিংয়ে কেউ মুরগি পালে কিনা। তিনি স্পষ্ট বলেছিলেন না। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? আমার মনে কৌতূহল আর ভয় দুটোই কাজ করছিল। শেষ পর্যন্ত সাহস করে ঠিক করলাম দরজা খুলে দেখব। আমি ধীরে ধীরে দরজা খুললাম, সিঁড়ির দিকে তাকালাম, কেউ নেই। আমি কয়েক ধাপ নিচে নামলাম, নিচতলাতেও কেউ নেই। তারপর আবার উপরে উঠলাম, তবুও কাউকে দেখতে পেলাম না। পুরো সিঁড়ি ঘর নিঃশব্দ। আমি ধীরে ধীরে আবার আমার দরজার সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ হঠাৎ পাশের সেই বন্ধ ফ্ল্যাটটার দিকে গেল, আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলাম ফ্ল্যাটটার দরজা একটু ফাঁক হয়ে আছে। 1 বছর ধরে বন্ধ থাকা দরজা আজ খোলা কেন? আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেলাম। ভেতর থেকে খুব হালকা একটা শব্দ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে কিছু পড়ছে, অথবা কোনো মন্ত্র জপ করছে। আমার গা কাটা দিয়ে উঠল। আমি দরজাটা আস্তে করে আর একটু খুলে ভেতরে তাকালাম, আর ঠিক তখনই এমন একটা দৃশ্য দেখলাম যার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ভেতরে একজন মানুষ মেঝেতে বসে আছে, তার সামনে কয়েকটা মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় পুরো ঘরটা অদ্ভুত লালচে হয়ে আছে। তার পাশে একটা মুরগি। মুরগিটা তখনও জীবিত, কিন্তু তার পা দুটো শরীর থেকে আলাদা করা, তবুও সেটা ছটফট করছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমার শরীর যেন বিদ্যুৎ খেয়ে উঠল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম। দেখি দারোয়ান মামা দাঁড়িয়ে আছে। তিনি আমাকে বললেন, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার বাসায় যান। আমি তার কথা শুনেও আবার ভেতরে বসে থাকা মানুষটার দিকে তাকালাম। আর তখনই আমি এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম যা দেখে আমার শরীর পুরো অবশ হয়ে গেল। মোমবাতির আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম লোকটার মুখে রক্ত লেগে আছে, আর সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার উপর ভয়ঙ্কর রাগ। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াতে পারলাম না। দৌড়ে নিজের বাসায় ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার বুক তখন এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বের হয়ে আসবে। সেই রাতে আমি বুঝতে পারলাম এই বিল্ডিংয়ে কিছু একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর হয়তো আমি এমন একটা জিনিস দেখে ফেলেছি যা আমার দেখা উচিত ছিল না। আমি খুব দ্রুত করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, কিন্তু সত্যি বলতে তখন আমার বুক এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হার্ট বের হয়ে আসবে। মাথার ভেতর বারবার সেই দৃশ্য ঘুরছিল, মোমবাতির আলো, রক্তমাখা মুখের সেই মানুষটা, আর ছটফট করা মুরগিটা। তবুও নিজেকে শক্ত করলাম। আমি মনে মনে ভাবলাম, যাই হোক না কেন, নামাজ শেষ করতেই হবে। আমি ধীরে ধীরে তাকবীর বলে নামাজ শুরু করলাম। প্রথম 2 রাকাত কোনো রকমে শেষ করলাম, কিন্তু পুরো সময়টাতেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আমার কণ্ঠে ভয় এতটাই ছিল যে আমি সূরা ফাতিহা একটু জোরে জোরেই পড়ছিলাম। তারপর আবার নামাজে নিয়ত করলাম। আমি সূরা ফাতিহা পড়ছি, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার পুরো শরীর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। পিঠের দিকে এমন একটা অনুভূতি হচ্ছিল যেন কারো উপস্থিতি আছে, যেন কেউ আমার একদম কাছেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। তবুও আমি নামাজ ভাঙলাম না। আমি নিজেকে বললাম, না, ভয় পেলে চলবে না, নামাজ শেষ করতে হবে। কিন্তু ঠিক পরের রাকাতে আমি আমার কানে খুব অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে ধীরে কিছু পড়ছে, একটা অচেনা ভাষা, অদ্ভুত শব্দ, যেন কোনো মন্ত্র। আর সেই শব্দটা আসছিল আমার একদম পিছন থেকে। আমার ভয় তখন কয়েক গুণ বেড়ে গেল। আমি তখন আমার তেলাওয়াতের আওয়াজ আরো জোরে করে দিলাম। সূরা পড়তে লাগলাম জোরে জোরে, কিন্তু আমার হাত পা এত কাঁপছিল যে মনে হচ্ছিল আমি পড়ে যাব। ঠিক তখন আমার কাঁধে হালকা একটা বাতাস এসে লাগলো, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ আমার পিছনে আছে, আর সে খুব ধীরে ধীরে ফিসফিস করে কিছু বলছে। আমি শব্দগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি কোনো রকমে নামাজ শেষ করলাম। তারপর সাথে সাথে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। পুরো ঘর ফাঁকা। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম। ঠিক তখনই সামনে তাকিয়ে আমার চোখের সামনে যে দৃশ্যটা পড়ল
সেটা দেখে আমি চিৎকার করে উঠলাম। আমার সামনে মেঝেতে পড়ে আছে সেই মুরগির কাটা পা দুটো, ঠিক সেই পা যেটা আমি কিছুক্ষণ আগে পাশের ফ্ল্যাটে দেখেছিলাম। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে সেই পা দুটো বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর দ্রুত দরজা বন্ধ করে দিলাম। আমার হাত কাঁপছিল। আমি দৌড়ে গিয়ে কোরআন শরীফ হাতে নিলাম। তারপর জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। আমার কণ্ঠ তখন কাঁপছিল, তবুও আমি পড়ছিলাম। হঠাৎ প্রায় 2 মিনিট পর মনে হলো কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম দরজার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, আর সে আবার সেই অদ্ভুত মন্ত্র পড়ছে। একই ধরনের শব্দ, একই ভয়ের অনুভূতি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সাহস করে উঁচু গলায় বললাম, কে ওখানে? কি চান আপনি? আমার কথা শেষ হতেই হঠাৎ সেই মন্ত্র পড়া থেমে গেল। একদম নিস্তব্ধতা। কিন্তু পরের মুহূর্তেই ধাম 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 দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো। মনে হচ্ছিল কেউ দরজাটা ভেঙে ফেলতে চাইছে। প্রতিটা ধাক্কায় দরজাটা কেঁপে উঠছিল। আমি তখন ভয়ে কাঁদতে শুরু করলাম, চিৎকার করতে লাগলাম, আর কোরআন শরীফ হাতে নিয়ে জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে লাগলাম। কিন্তু ভয় এত বেশি ছিল যে অনেক জায়গায় শব্দ ঠিকমতো বের হচ্ছিল না। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তখন পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ ছিল না। চারপাশ অন্ধকার। আমি শুধু একটা চার্জ লাইট আর মোবাইলের আলো দিয়ে কোনো রকমে বসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম, যখন আমি জোরে জোরে সূরা ইয়াসিন পড়ছি আর চিৎকার করছি, তখন দরজার ধাক্কা ধীরে ধীরে থেমে গেল। মন্ত্র পড়ার শব্দও আর নেই। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই রাতে আমি আর এক মুহূর্তও ঘুমাইনি। সারা রাত আমি বসে বসে কোরআন পড়ছিলাম, ভোর হওয়ার আগ পর্যন্ত। যখন চারপাশে আলো ফুটল, তখন আমি আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইনি। আমি তাড়াতাড়ি দরজা খুলে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার বুক আবার ধরফর করতে লাগলো। মেইন গেটের সামনে এসে আমি আরেকটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দারোয়ান উঠানের মধ্যে একটা গর্ত খুঁড়ছে। সে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এত ভয়ঙ্কর ছিল যে আমার শরীর কেঁপে উঠল। মনে হচ্ছিল সে যেন আগের সেই মানুষটা না, অন্য কেউ, আর সে আমার উপর খুব রেগে আছে। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না। দ্রুত মেইন গেট পার হয়ে সোজা সাইফুলের বাসার দিকে দৌড় দিলাম। সাইফুলের বাসায় পৌঁছালাম খুব সকালে। ভাগ্য ভালো, সাইফুল তখনও অফিসে যায়নি। হঠাৎ আমাকে দেখে সে খুব ভয় পেয়ে গেল। সে বারবার জিজ্ঞেস করতে লাগলো, দোস্ত কি হয়েছে, তোর এই অবস্থা কেন? কিন্তু আমি এতটাই ভয়ে ছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। আমার শরীর কাঁপছিল। কিছুক্ষণ পরে একটু শান্ত হলাম। তারপর ধীরে ধীরে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সাইফুল নিজেই আমার চেয়ে বেশি ভয় পেয়ে গেল, কারণ সে একটু বেশি ভীতু মানুষ। সে আমাকে বলল আগে একটু ঘুমাতে। আমিও তখন খুব ক্লান্ত ছিলাম। সাইফুল পাশে বসে দোয়া দরুদ পড়ছিল। আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। সেদিন সাইফুল আর অফিসে যায়নি। সে পুরো সময় আমার সাথে ছিল। ঘুম থেকে উঠে দেখি আমার মাথা খুব ব্যথা করছে। খাবার আর কিছু ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগলো, কিন্তু আগের রাতের ঘটনাগুলো কোনোভাবেই মাথা থেকে বের হচ্ছিল না। আমি এসব কথা আমার পরিবারকে বলিনি, কারণ বললে তারা অযথা চিন্তা করবে। আমি শুধু বললাম আমার জ্বর এসেছে, তাই সাইফুলের বাসায় এসেছি। সাইফুল বলল আজ রাতেও যেন আমি তার বাসাতেই থাকি। আমি আর কিছু না বলে সেদিন রাতেও তার সাথে থাকলাম। এর মধ্যে সাইফুল আমার ঘটনাটা তার কয়েকজন বন্ধুকে বলল। সবাই শুনে অবাক হয়ে গেল, কিন্তু একই সাথে তারা খুব কৌতূহলী হয়ে উঠল। তারা বলল, কাল সকালে আমরা সবাই মিলে তোর বাসায় যাব, পাশের সেই ফ্ল্যাটটা দেখব। আমি নিজেও চাইছিলাম আসল সত্যটা বের হোক, তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালে গিয়ে আমরা এই রহস্যের আসল সত্যটা বের করার চেষ্টা করব। পরের দিন সকাল প্রায় 9টার দিকে আমরা সবাই বের হলাম। আমি, সাইফুল আর ওর 3 জন বন্ধু, মোট 5 জন। সবার মুখে কৌতূহল, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল। কেউ মুখে কিছু বলছিল না, কিন্তু আমরা সবাই জানতাম আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কিছু অস্বাভাবিক ঘটছে। আমরা আমার সেই বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। সকালের আলোয় বিল্ডিংটা একদম সাধারণ লাগছিল, যেন কোনোদিন সেখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটেইনি। চারপাশে মানুষজন চলাফেরা করছে, রাস্তায় গাড়ির শব্দ, সবকিছু খুব স্বাভাবিক। কিন্তু আমার বুক আবার ধরফর করতে লাগলো। আমি ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঠিক তখনই দেখলাম দারোয়ান মামা আগের জায়গাতেই বসে আছে। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন গত রাতে কিছুই ঘটেনি, যেন সবকিছু স্বাভাবিক। আমি একটু সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, মামা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? দারোয়ান অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর বলল, কেন? আমি তো আমার রুমে ঘুমাচ্ছিলাম। তার উত্তর শুনে সাইফুল সাথে সাথে বলল, মিথ্যা কথা কেন বলছেন? কাল রাতে আপনি রাকিবের পাশের ফ্ল্যাটে কি করছিলেন? দারোয়ান এবার এমন একটা ভাব নিল যেন সে সত্যিই কিছু জানে না। সে মাথা নেড়ে বলল,
আমি কিছুই বুঝতেছি না তোমরা কি বলতেছ। তার মুখের সেই নির্লিপ্ত ভাব দেখে আমার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। আমরা আর বেশি কথা বাড়ালাম না, সোজা সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেলাম। প্রথমে আমি আমার নিজের ফ্ল্যাটের দরজা খুললাম, ভেতরে ঢুকে চারদিকে তাকালাম। সবকিছু একদম স্বাভাবিক। আমি অবাক হয়ে গেলাম, কারণ আগের রাতে ভয়ের মধ্যে আমি অনেক জিনিস এলোমেলো করে ফেলেছিলাম, কিন্তু এখন দেখি সবকিছু সুন্দর করে গুছানো। আমি দ্রুত আমার কোরআন শরীফটা খুঁজতে লাগলাম, কারণ আগের রাতে আমি সেটা হাতে নিয়েই সূরা ইয়াসিন পড়ছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পুরো বাসা খুঁজেও কোরআনটা কোথাও পেলাম না। আমি বিষয়টা সাইফুলকে বললাম। সাইফুল অবাক হয়ে বলল, এইটা কিভাবে সম্ভব? চাবি তো শুধু তোর কাছেই ছিল, তাহলে জিনিসপত্র ঠিক করলো কে? এখন সাইফুলের মনেও সন্দেহ ঢুকে গেল। এরপর আমরা পাশের সেই ফ্ল্যাটের চাবি চাইতে গেলাম দারোয়ানের কাছে, কিন্তু দারোয়ান কোনোভাবেই চাবি দিতে চাইছিল না। সে বলছিল ওই ফ্ল্যাট খোলা ঠিক না, কিন্তু আমরা তখন থামার মতো অবস্থায় ছিলাম না। শেষ পর্যন্ত আমরা দরজার তালা ভেঙে ফেললাম। দরজাটা কক করে খুলে গেল। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই আমরা থেমে গেলাম। ফ্ল্যাটটার অবস্থা দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে এখানে কেউ ঢোকেনি। চারদিকে মাকড়সার জাল, মেঝেতে ধুলোর স্তর, সবকিছু নিস্তব্ধ। ঘরের আসবাবপত্র সব ঠিকঠাক গুছানো, কোথাও কোনো রক্তের দাগ নেই, কোথাও কোনো মোমবাতি নেই, কোথাও কোনো মুরগির পালক নেই। মনে হচ্ছিল যেন গত রাতে এখানে কিছুই ঘটেনি। আমরা পুরো বাসা ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা রুম ভালো করে চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না, একটুও না। আমি অবাক হয়ে গেলাম। যে রুমে গত রাতে এত রক্ত দেখেছিলাম, আজ সেই রুমটা এমন পরিষ্কার যেন বহুদিন ধরে কেউ সেখানে ঢোকেনি। এখন সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করলো। মনে হচ্ছিল তারা ভাবছে আমি হয়তো ভুল দেখেছি, অথবা আমি ভয় পেয়ে কিছু কল্পনা করেছি। আমার মাথা ঘুরতে লাগলো। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখন হঠাৎ একটা বিষয় আমার মাথায় এলো। আমরা এই ফ্ল্যাটে ঢুকেছিলাম 6 জন। আমি, সাইফুল, তার 3 বন্ধু আর দারোয়ান, মানে মোট 6 জন। কিন্তু একটু আগে আমি একটা রুম চেক করছিলাম, আর আমার মনে আছে আমার সাথে আর একজন ছিল। আমরা দুজন একসাথে সেই রুমটা দেখছিলাম। তারপর আমি আগে বের হয়ে আসি। বাইরে এসে দেখি সবাই বারান্দায় দাঁড়িয়ে আছে, মানে 5 জনই বাইরে। তাহলে আমার সাথে রুমে কে ছিল? আমি সাইফুলকে জিজ্ঞেস করলাম, আমরা ছাড়া কি এখানে আর কেউ এসেছিল? সাইফুল বলল, না, আমরা তো সবাই এখানেই আছি। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমার সাথে ভেতরে কে ছিল? আমি ধীরে ধীরে দারোয়ানের দিকে তাকালাম। ঠিক তখন সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিটা একদম স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল সে যেন কিছু লুকাচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। আমি দ্রুত সেই রুমে আবার দৌড়ে গেলাম, কিন্তু সেখানে কেউ নেই। পুরো রুম ফাঁকা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে কিছুক্ষণ আগে এখানে আমার সাথে কেউ ছিল। আমি তার মুখ দেখিনি, কারণ তখন আমার মনোযোগ অন্যদিকে ছিল। আমি ভেবেছিলাম সাইফুলের বন্ধুদের কেউ একজন। এখন আমার সন্দেহ আরও বেড়ে গেল, কিন্তু বাকিরা কেউই আমার কথা বিশ্বাস করছিল না। তাদের চোখে মনে হচ্ছিল আমি হয়তো ভয় পেয়ে বিভ্রম দেখেছি। ঠিক তখন আমার মাথায় হঠাৎ আরেকটা ঘটনা মনে পড়ল। আমি যখন সকালে দৌড়ে বের হচ্ছিলাম, তখন দেখেছিলাম দারোয়ান বিল্ডিংয়ের সামনে একটা গর্ত খুঁড়ছিল। মনে হচ্ছিল সে সেখানে কিছু পুঁতে দিচ্ছে। আমি সবাইকে বললাম। তারপর আমরা সবাই মিলে সেই জায়গায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি মাটিতে কোনো গর্তের চিহ্নই নেই। মাটি একদম সমান। তবুও আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজের হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। বারবার মাটি সরাচ্ছিলাম, কিন্তু কিছুই পেলাম না, একটুও না। মনে হচ্ছিল যেন গত রাতের সব ঘটনা আমার মাথার ভেতরেই হয়েছিল। আমি তখন প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ কেউ আমার কথা বিশ্বাস করছিল না। কিন্তু আমার মন বলছিল এই বিল্ডিংয়ে কিছু একটা আছে, কিছু ভয়ঙ্কর, আর সেটা এখনো আমাদের দেখছে। ঠিক তখনই হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল বিল্ডিংয়ের সিসি ক্যামেরাগুলোর দিকে। মাথায় একটা চিন্তা ঝলক দিয়ে উঠল। আমি বললাম, কাল রাতের সিসি ক্যামেরা ফুটেজ চেক করি। আমার কথা শুনে সবাই একটু থেমে গেল, কারণ সত্যিই যদি কিছু ঘটে থাকে তাহলে ক্যামেরায় ধরা পড়ার কথা। আমি দারোয়ানকে বললাম, মামা, সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাবে। দারোয়ান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, আসেন। আমরা সবাই নিচে নেমে দারোয়ানের ছোট রুমে গেলাম, যেখানে মনিটরগুলো রাখা ছিল। ঘরের ভেতরে একটা পুরনো কম্পিউটার আর কয়েকটা স্ক্রিনে ক্যামেরার লাইভ ভিডিও দেখা যাচ্ছিল। আমরা প্রথমে সকালে আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম সেই সময়ের ফুটেজ চালালাম। ভিডিওতে দেখা গেল আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি। তারপর মেইন গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কয়েক মিনিট ধরে উঠানের একটা জায়গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই জায়গায় আমার ছাড়া আর কেউ ছিল না। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল আমি একা দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ আমি স্পষ্ট মনে করতে পারছি সেই সময় দারোয়ান সেখানে গর্ত করছিল। আমি দাঁড়িয়ে সেটা দেখছিলাম, কিন্তু ফুটেজে দারোয়ানের কোনো অস্তিত্বই নেই, শুধু আমি একা দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে উঠল। মনে হচ্ছিল আমি যেন কোনো বাস্তব জগতে নেই, যেন কোনো অদ্ভুত সিনেমার মধ্যে আটকে গেছি। আমি কাপা গলায় বললাম, তাহলে রাতের ফুটেজটা দেখান। বিল্ডিংয়ে মোট 4টা ক্যামেরা ছিল, একটা সিঁড়ি ঘরে, একটা একদম নিচ তলায় দারোয়ানের রুমের সামনে, একটা মেইন গেটে, আর একটা ছাদে। আমরা সেই রাতের সব ফুটেজ একে একে দেখতে শুরু করলাম। প্রথমে মেইন গেটের ফুটেজ, কিছুই অস্বাভাবিক না। তারপর সিঁড়িঘরের ফুটেজ, সব স্বাভাবিক। তারপর ছাদের ফুটেজ, সেখানেও কিছু নেই। সবশেষে আমরা দারোয়ানের রুমের সামনে থাকা ক্যামেরার ফুটেজ দেখলাম। ভিডিওতে দেখা গেল রাত প্রায় 10টার দিকে দারোয়ান তার রুমে ঢুকছে, তারপর দরজা বন্ধ করে দিচ্ছে। এরপর আর সে বের হয়নি, সারা রাত একবারও না। এই দৃশ্য দেখে আমার শরীর কাঁপতে লাগলো, কারণ যদি দারোয়ান তার রুমে থাকে, তাহলে গত রাতে আমি যার সাথে কথা বলেছিলাম সে কে ছিল? আর পাশের ফ্ল্যাটে যে মানুষটা ছিল সে কে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তখন আমার মাথায় ঘুরছিল, যদি সিসি ক্যামেরায় কিছুই ধরা না পড়ে, তাহলে কি গত রাতের ঘটনাটা সত্যিই ঘটেছিল? এর পরের দিন রাতে আমি এমন একটা জিনিস দেখি যা অনেক ভয়ানক আর কোনোভাবে স্বাভাবিক নয়। তাই আমাদের পার্ট 2 শুনতে চাইলে আমাদের সাথে থাকুন, আর সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকুন।